রাধে রাধে বন্ধুরা। বিয়ে অনেক দিন কেটে গেছে আর এখন বউ ভাতের ভিডিও পোস্ট করব। যাই হোক, কিছু মনে করো না, মাঝখানে অনেকটা দিন হয়ে গেছে তো, ঠিক আছে। এটা হচ্ছে বিদায় পর্ব আর বউ ভাত পর্ব, দুটো মিশিয়ে একসাথে ভিডিও। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেখছি এনারা দুজন রেডি হচ্ছে। রেডি করে এখন এই যে এখানে কালকে বিয়ের সময় যে যজ্ঞটা হয়েছে তার ধোঁয়া এখনও উঠছে। কোনো রকমে একটু কিছু করে ওটাকে নেভানো হয়েছে। প্রথম দিকে তো এত ধোঁয়া উঠছিল। যাই হোক, চলো এবার আশীর্বাদ শুরু করা যাক। মানে বাড়ির বড়রা এবার আশীর্বাদ করবে। প্রথমে ঠাম্মি শুরু করলো, যেহেতু ঠাম্মি এখানে সবার থেকে বয়সে বড়, আর আমার ঠাম্মি আর দিদির দিদা। এখানে রিয়ার সাথে বকবক করছিলাম যে এই ধোঁয়াটাকে কি করে নেভানো যায়, কোনো মতেই কিছু করা যাচ্ছে না। আর তার মধ্যে কে আবার কলা পাতা, ফুল যা পেরেছে সব দিয়ে দিয়েছে। যাই হোক, ঠাম্মার আশীর্বাদ করা প্রায় শেষের দিকে। এবার ঠিক করেই পাচ্ছে না কে আশীর্বাদ করবে। 5 জন 7 জন এই নিয়েই গণ্ডগোল। যতই হোক, বিয়েতে সবসময় নাকি বিজোড় সংখ্যাই লাগে। কেন লাগে জানি না, জোড় সংখ্যা দিলে কি খুব আপত্তিকর কিছু হয়? যাকে বলা হয় এটা নাকি শুভ, তাই লাগে। ঠাম্মার যেহেতু অনেকটাই বয়স হয়েছে তাই ধীরে সুস্থে কাজ করছে। এদিকে সবার মন খারাপ। মেয়েদের জীবনের সব থেকে কষ্টকর মুহূর্ত বোধহয় এটাই হয়। নিজের এতগুলো বছর, এত ভালো লাগার একটা জায়গা, সব কিছু ছেড়ে এক মুহূর্তে চলে যেতে হয়। এক রাতে সিঁদুরদানে সব কিছু বদলে যায়। যাকে কিছু করার নেই, এটাই নাকি মেয়েদের ভাগ্য, এটাই মেয়েদেরকে মেনে নিতে হবে। নিয়মটা উল্টো হলে কি খুব ক্ষতি হয়? হয় না নিশ্চয়ই। তবু ওই যে বলে, মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে থাকতে গেলে তোমাকে সমাজের কথা শুনে চলতেই হবে। আর যদি না করেছো, এই সমাজই তোমাকে এমনভাবে কথা শোনাবে। যাকে সেসব কথা বলে আর লাভ নেই। এখন মন দিয়ে এগুলো দেখি, কোনো দিন আমারও হয়তো কাজে লেগে যেতে পারে। শিখে রাখা ভালো সব জিনিস। ওইভাবে বলিনি যেভাবে ভাবছো। এদিকে জেঠিমা রয়েছে, মানে বর্ষাদির জেঠিমা, তাই সম্পর্কে আমাদেরও জেঠিমা। জেঠিমা শিখিয়ে দিচ্ছিল পিসিকে যে কীভাবে কি করতে হবে। এটাকে বলা হয় নাকি ওলানো। এক একটা এমন রিচুয়ালসের নামগুলো এমন এমন কঠিন, ভাবনারও বাইরে। অন্য নাম দিলে কিছু যায় আসতো না মনে হয়, তবুও দিয়েছে যখন আছে। জামাইবাবুর হয়ে গেছে, এবার দিদিকে। মূলত আমি জামাইবাবুকে জামাইবাবু বলি না, দাদাটাই ঠিক আছে, দাদাটাই বেস্ট। তারও সমস্যা নেই, আমারও কোনো সমস্যা নেই, কোনো দিকেই কোনো সমস্যা নেই। দিদিরও ওদিকে মুখটা ভার হয়ে গেছে, হওয়াটাই স্বাভাবিক। যাকগে, কী আর করা যাবে, যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। তার জীবনের 25 কি 26টা বছর যে বাড়িটায় কেটে গেল, যে বাড়িটা নিজের, যে বাড়িটা আপন, যে মানুষগুলো আপন, আজ এক মুহূর্তে কিচ্ছু নেই সেই বাড়িতে। অষ্টমঙ্গলায় এসে দিদি যখন বেরিয়ে যায়, বাড়িটার দিকে দেখলাম পিছন ঘুরে তাকালো। যতই হোক মেয়ে তো। এবার বুঝতে পারি মেয়েদেরকে কেন বলা হয় তাদের জীবনটা নাকি কই মাছের মতো। হাজার আঘাতেও এদের কিছু হয় না। এটা কম কষ্ট বলো তো? এই যে বিদায়ের সময়টা এত কষ্ট, তবুও তারা হাসি মুখে নতুন একটা জায়গায় গিয়ে সবটা মানিয়ে গুছিয়ে উঠতে পারে। মেয়ে বলেই হয়তো সম্ভব। ভগবান বোধহয় মেয়েদেরকে এভাবেই বানিয়েছে। চলো, তোমাদের সাথে অনেক এই নিয়ে বকবক করলাম। বেশি বললে আবার বলবে হয়তো জ্ঞান দিচ্ছি। একদমই না, এটাই বাস্তব, যা দেখে আসছি আর কি। বকবক করতে করতে আরও একটা রিচুয়ালস কমপ্লিট।
এখানে বলা হচ্ছিল দাদা নাকি দিদিকে তুলতেই পারবে না। দাদা হচ্ছে দিদিরও ছোট, মানে দিদিও বড়, সবার থেকে আমাদের মধ্যে দিদিই বড়। যাকে চলো এবার ফাইনালি তার শ্বশুরবাড়ি যাওয়া। এই মুহূর্তটাকে আর বলে বোঝানো যায় না, কোনো এক্সপ্লেন এখানে চলে না। অন্ধকার হয়ে গেছিলো তাই ভিডিওটা এরকম কালো কালো হয়ে গেছে। চলো কনকাঞ্জলি দিয়ে তাদের এখন বিদায় কমপ্লিট। এখানে দেখছি দিদি সমস্তটা রেডি করে রেখেছে। তাই যে বাড়ির গার্জেনের যদি দায়িত্ব সেরকম ঠিকঠাক না থাকে, একটা মেয়েকে কত কিছু সামলে উঠতে হয়। রিয়া আমাকে আগেই বলে দিয়েছিল এই ভিডিওটা যেন আগে ভাগে পোস্ট না হয়। যাই হোক, বিয়ের অনেক দিন পর ভিডিওটা পোস্ট হচ্ছে, তাই কোনো চাপ নেই। আমি আর ও মিলে দেখছিলাম যে তত্ত্বগুলো কীভাবে ও সাজিয়েছে। বাহ, ওখানে মাছ, এখানে একটা চকলেট স্টাইলে, বাহ খুব সুন্দর সাজিয়েছে। যাই হোক চলো, এটা হচ্ছে বৌভাত পর্ব। রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। গিয়ে ওখানে পিসি, ঠাম্মা, দিদা এদেরকে রেডি করিয়ে এই যে তত্ত্বগুলো নিয়ে এবার বেরিয়ে পড়েছি। আমি আর রিয়া একটা সিটে, আমার মা আর আমার জেঠি একটা সিটে। চলো গল্প করতে করতে পৌঁছেও গেলাম। এখান থেকে অনেকটা হাঁটতে হবে। এই যে এই স্টাইল মারার জন্য আমাদের এত ভোগান্তি, এবার বুঝবো কেমন আমাদের লাগে। অবশ্য বুঝছি, দুজনেই বুঝে গেছি। এমন ঠান্ডা লেগেছে, এই ঠান্ডার মধ্যে বিয়ের দিন 3টে আইসক্রিম আর এই খোলা বাতাসে সোয়েটার ছাড়া চাদর ছাড়া ঘুরে বেরিয়েছি। ঠিক আছে, কোনো ভুল নেই, একদম ঠিক কাজ। রাধা মাধবের মন্দিরে দিদির রিসেপশন, ভগবানকে আগে দর্শন করে নিলাম, আমাদের অপেক্ষায় ছিল তারপরে ভগবানকে শয়ন দিয়ে দেবে। এবার এসেছি দিদির শ্বশুর বাড়িতে, মানে দিদি আমাদের যেখানে থাকবে। কি করব, সেদিন তো প্রসাদ পাবো না, নিত্যানন্দ ত্রয়োদশী। যেহেতু অভিজিৎদা ইস্কন মতে দীক্ষিত, তাই তাদের 12টা পর্যন্ত উপোস, তার উপরে অন্ন ভোগ দিয়ে অন্ন প্রসাদ পেতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা না, আমাদের সম্পূর্ণ আলাদা। গোটা দিনটাই আমাদের নির্জলা, বা যদি তুমি কোনো প্রসাদ গ্রহণ করো তাহলে সেটা ফল জলের মতো হবে, তুমি অন্য কিছু পেতে পারবে না। এখানে তাদের ফুলসজ্জার খাটও সাজানো কমপ্লিট। ঘরটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। যাই হোক, ছোট্ট ঘরে সব রকম আছে, বেশ ভালো লাগছে। দিদি এখানে সেজে টেজে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে। এটা হচ্ছে দাদাদের রান্নাঘর, ভগবানের রান্না হয় এখানে। আর এখানে হচ্ছে মাসিমা থাকেন। আর এইদিকে একটা স্টোর রুম রয়েছে, আর এদিকে 2টো বাথরুম, আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এই জায়গাটা পড়েছে। এখানে নাকি 10 জন একসঙ্গে শুতে পারবে, এত বড় জায়গাটা। আর এটা হচ্ছে ছাদ, এখানে হচ্ছে 3 দিন ধরে খাওয়া দাওয়া সব কিছু চলেছে। আর দিদির বাড়ির কাছেই, একদম কাছেই এই মন্দিরটা। ফাইনালি বিয়েবাড়িতে আবার ফিরে আসলাম। এসেই দেখছি যেহেতু খাবো না, সেই জন্য অভিজিৎদা প্রসাদ পাঠিয়েছে, আর এদের দুজনের এই অবস্থা। ফাইনালি বিয়েবাড়ি কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।